লাস্ট দিন যেহেতু আমাদের ডিজাইন শেষ হয়েছিল, এরপরে দেখো যে তোমাদের একটা এক্সাম্পল হিসাবে দেওয়া আছে এখানে, যেটা তোমাদেরকে কাইন্ড অফ হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, যেটা তোমরা নিজেরা করবা। তো এটার ক্ষেত্রে সরাসরি মোমেন্টটা বলা নাই যে কত মোমেন্টের জন্য আমাকে ডিজাইন করতে হবে, যাদের বলা আছে যে একটা নির্দিষ্ট লোডিং কন্ডিশনের জন্য সিম্পলি সাপোর্টেড বিম, তার উপরে ইউডিএল বা পয়েন্ট লোড দেওয়া আছে। তোমার হচ্ছিল এই লোডিং কন্ডিশনের জন্য বিমটাকে ডিজাইন করতে হবে। ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছিল যে তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবে। ড্র করার পরে ওইখান থেকে দেখবা যে ম্যাক্সিমাম মোমেন্ট কত আসে। ম্যাক্সিমাম মোমেন্টটা নিয়ে সেইটার জন্য হচ্ছিল বিমের সেকশন এবং রিইনফোর্সমেন্টটা ডিজাইন করবে। জাস্ট আগেরটার সাথে পার্থক্য এতটুকু, আগেরটায় সরাসরি তোমাকে লোডটা দেওয়া ছিল, বলছিলাম যে ম্যাক্সিমাম মোমেন্ট ইউডিএল ছিল শুধু, আর এখানে পয়েন্ট লোড সহ আছে। তোমরা বেন্ডিং মোমেন্ট কিভাবে ড্র করো অলরেডি 2 পর্যন্ত বা 2 পর্যন্ত এগুলো শিখে আসছো সলিড মেকানিক্স। সো এই কাজটা করে নিজেরা এগুলো সলভ করবা। তারপর হলো আমরা এখন যাবো হচ্ছে ডাবলি রিইনফোর্সড বিমে। সো প্রথমে হচ্ছিল যে ডাবলি রিইনফোর্সড বিম কি সেটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি একদিন, যখন সিঙ্গলি রিইনফোর্সড বিম স্টার্ট করলাম তার আগে কথা বলা হয়ে গেছে। তারপর আমরা জাস্ট একটু মনে করায় দেওয়ার জন্য বলি। জেনারেলি সিঙ্গলি রিইনফোর্সড বিমে আমরা শুধুমাত্র টেনশন সাইড, যেটা বিমের যে টেনশন সাইড আছে সেইখানে হচ্ছিল রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি। বাট সেটাকে যদি আমার ডাবলি রিইনফোর্সড বিম হিসাবে ডিজাইন করতে হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করি তার কম্প্রেশন সাইডেও রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি। তো এইটাকে আমরা জেনারেলি কম্প্রেশন রিইনফোর্সমেন্ট বলি, আর এটাকে হচ্ছিল টেনশন রিইনফোর্সমেন্ট বলি। তো যখন এরকম কম্বিনেশনে আসে যে কম্প্রেশন রিইনফোর্সমেন্ট এবং টেনশন রিইনফোর্সমেন্ট দুইটাই দেওয়া হয়, তখন জেনারেলি আমরা এটাকে বলি হচ্ছিল ডাবলি রিইনফোর্সড বিম। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো সিঙ্গলি রিইনফোর্সড বিম অলরেডি ডিজাইন করে আসছি, আমাদের কম্প্রেশনের এখানে কেন ফোর্স কি বলে রিইনফোর্সমেন্ট দিতে হবে, ডাবলি কেন দিতে হবে? সো এই জিনিসগুলো আমরা ফার্স্টে একটা একটা করে দেখি। সো কিছু কিছু সময় দেখা যায় যে তোমার এখানে যে টোটাল ডেপথটা আছে, বিমের যে টোটাল ডেপথ, এটা আর্কিটেকচারাল কোনো একটা রিজনে বা কোনো প্র্যাকটিক্যাল রিজনে হচ্ছিল লিমিটেড অবস্থায় থাকে যে তুমি বিম এর চেয়ে বেশি ডেপথে দিতে পারবে না, অথবা বিমের যে উইডথ আছে উইডথটা একটা লিমিটেড কন্ডিশনে থাকে, এর চেয়ে বেশি আমি দিতে পারবো না। এটা বেশি বেসিক্যালি আসে হচ্ছে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে। এরকম যদি বাইন্ডিংস থাকে আমাদের, তখন দেখা যায় যে আমাদের যে পরিমাণ মোমেন্ট আসলে এটাকে ক্যারি করতে হবে, শুধুমাত্র টেনসাইল রিইনফোর্সমেন্ট দিয়ে আমরা সেই পরিমাণ মোমেন্ট তাকে ক্যারি করাতে পারি না, এই যে ডেপথের লিমিটেশন থাকে। সেই সব ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ডাবলি রিইনফোর্সড বিমটাকে জেনারেলি প্রেসক্রাইব করতে হয়। আচ্ছা, সেকেন্ড আর একটা কারণ হচ্ছে হলো, আমরা এর আগে একটু কথা বলছিলাম এগুলো নিয়ে, যে জেনারেলি যখন একটা রিইনফোর্সমেন্ট দেওয়া হয় বিমের মধ্যে, সেখানে সাথে সাথে হচ্ছে হলো শেয়ারের জন্য কিছু রিইনফোর্সমেন্ট দিতে হয়। যখন তুমি শেয়ার রিইনফোর্সমেন্ট দিবা, নিচের রিইনফোর্সমেন্ট তো তুমি দিবা, কিন্তু উপরের যে রিইনফোর্সমেন্টটা, এটা মিনিমাম কিছু রিইনফোর্সমেন্ট আসলে দিতেই হয়, যাতে করে তুমি এই যে শেয়ার রিইনফোর্সমেন্ট এটাকে এখানে বেঁধে রাখতে পারো। সেটাকে আমরা বলে আসছিলাম যে হ্যাঙ্গার বার। যেহেতু আমরা হ্যাঙ্গার বার দিচ্ছি এবং এটা একটা স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল, আমরা আসলে এটার যে কোনো কন্ট্রিবিউশন ধরি না সিঙ্গলি রিইনফোর্সড বিমে, এটা আসলে ধরে নেওয়া হচ্ছে যে ইকোনমিক্যাল না। সেই ক্ষেত্রে একটা লজিক আসে যে আমরা যেহেতু রিইনফোর্সমেন্ট টপে এমনি ব্যবহার করতে হচ্ছে হ্যাঙ্গার বার হিসাবে, আমরা কেন না এটাকে কম্প্রেসিভ রিইনফোর্সমেন্ট হিসাবে কাউন্ট করি। এটা হচ্ছে সেকেন্ড লজিক, যে আমরা কেন ডাবলি রিইনফোর্সড বিম দিই। যেহেতু আমাদের উপরে রিইনফোর্সমেন্ট থাকবেই, আমরা এটাকে অবশ্যই ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারি। তো এটা মোটামুটি ভ্যালিড লজিক, বাট সবসময় এটা অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, থার্ড যেটা আছে, থার্ডটা একটু ইম্পর্টেন্ট। থার্ডটা হচ্ছে হলো, আমি একটু আগেই বললাম যে আর্কিটেকচারাল প্রয়োজনে আমার যখন এখানে মোমেন্ট ক্যারি করতে যে পরিমাণ হবে, আমি এই ডেপথ দিয়ে তাকে ক্যারি করাতে পারবো না, তখন আমাকে যেটা করতে হয় অনেক বেশি রিইনফোর্সমেন্ট দিতে হবে। রিইনফোর্সমেন্ট যদি বেশি দিই তাহলে প্রবলেম কি হয়? প্রবলেমটা হয় হচ্ছে হলো, আমরা এর আগে দেখে আসি যে ব্যালেন্স ফেলিওর কি জিনিস, যে রো বি হচ্ছে হলো ব্যালেন্স ফেলিওরের জন্য আর যে পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে।
তো যদি কোনো কারণে কোনো একটা বিমকে ওভার রিইনফোর্সড হিসাবে ডিজাইন করা হয়, তার মানে রো ইকুয়াল টু গ্রেটার দেন রো বি হয়, তখন আমরা জানি যে এটা একটা ব্রিটেল ফেলিওর টাইপের হয়ে যায়। যখন ব্রিটেল ফেলিওর হবে, ফেলিওরটা কেন হয়? ফেলিওরটা হয় এই কারণে যে অনেক বেশি স্টিল আমি দিয়ে দিচ্ছি কিন্তু উপরে কনক্রিট তার আগে ফেল করে যাচ্ছে, যার কারণে ব্রিটেল ফেল হয়। তাহলে আমরা যদি ওরকম একটা এক্সাম্পল দেখি, দেখো এটা হচ্ছে ওরকম একটা এক্সাম্পল যে আমাদের রো হয়তো বা দেওয়া আছে নিচে যে 0.0285 হচ্ছিল তার রো বি, মানে একটু বেশি রো বি থেকে একটু বেশি রিইনফোর্সমেন্ট এখানে দেওয়া আছে, তার মানে আমরা স্পেসিফিক্যালি বুঝতে পারতেছি এটা একটা ওভার রিইনফোর্সড বিম। তাহলে এইখানে যেটা হবে যে গ্র্যাজুয়ালি লোড বাড়তে বাড়তে হঠাৎ করে এখানে হচ্ছে ভেঙে পড়ে যাবে, তার মানে ডাক্টিলিটি শো করবে না। এবং এই ক্ষেত্রে উপরে যে রিইনফোর্সমেন্টটা আছে সেটাকে আমরা বলতেছি রো প্রাইম। রো প্রাইম হচ্ছে 0, তার মানে কোনো কম্প্রেশন রিইনফোর্সমেন্ট এখানে আমরা প্রোভাইড করি নাই। আচ্ছা, এখন এই রো যদি আমরা চিন্তা করি যে রোটা আমি কিছুটা প্রোভাইড করব, এখানে কিছু রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, যদি আমি টেনশন রিইনফোর্সমেন্টের অর্ধেক পরিমাণ রিইনফোর্সমেন্ট এখানে প্রোভাইড করি, দেখো যে সেই ক্যাপাসিটি হয়তো বা খুব বেশি বাড়তেছে না, কিন্তু তার ডাক্টিলিটি বাড়তেছে। আমি যদি আরো রিইনফোর্সমেন্ট বাড়ায় দিই, নিচের টেনশন রিইনফোর্সমেন্ট যা আছে রো সেটা সমান দেই, দেখা যাবে আরো ডাক্টিলিটি প্রোভাইড করবে। তো এই যে প্রোভাইড করতেছে এগুলো হচ্ছিল সব ডাবলি রিইনফোর্সড বিম। তাহলে যদি এরকম কোনো কেস আসে আমাদের যে আমাদের ওভার রিইনফোর্সড বিমের দিকে চলে যেতে হচ্ছে আমার ডেপথ লিমিটেশনের কারণে, তখন আমরা যেটা করি যে ওভার রিইনফোর্সড বিম আমরা কখনোই ডিজাইন করব না, আমরা সেটাকে একটা ডাবলি রিইনফোর্সড বিম বা উপরে এবং নিচে বোথ সাইডে হলো স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল হিসেবে স্টিল প্রোভাইড করব। এগুলো হচ্ছে বেসিক রিজন যে কখন কখন আসে যে আমাদের দিতে হবে ডাবলি রিইনফোর্সড বিম। যদি আমি শর্টে বলি, যদি আমাদের আর্কিটেকচারাল কোনো লিমিটেশন থাকে সেটার ক্ষেত্রে আমরা ধরবো যে আমাদের ডাবলি রিইনফোর্সড বিম লাগবে, অথবা যদি আমরা দেখি যে আমাদের ক্যাপাসিটি এমন বেশি আসলে চলে আসছে, সরি ডিমান্ড এত বেশি চলে আসছে যে ডাবলি কি বলে তোমার হচ্ছে হলো ওভার রিইনফোর্সড বিম ডিজাইন করতে হবে, সেটা আমরা করবো না, সেটার পরিবর্তে আমরা ডাবলি রিইনফোর্সডে যাব। আর এটা হচ্ছে জাস্ট একটা লেস ইম্পর্টেন্ট লজিক, যেহেতু আমাদের উপরে শেয়ার রিইনফোর্সমেন্ট বাঁধার জন্য হ্যাঙ্গার বার দিতেই হবে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা ইকোনমিক্যাল করার জন্য ইউজ করতে পারি। এই তিনটা হচ্ছে বেসিক জিনিস। তো এই পর্যন্ত কি বুঝতে কারো সমস্যা আছে কোনো, আমি যেটা বলতে চাচ্ছি? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। সমস্যা নাই, তাহলে আমি নেক্সটে চলে যাই। এখন প্রশ্ন আসে যে হ্যাঁ ঠিক আছে, আমি ডাবলি রিইনফোর্সড বিম তো পেলাম, পাওয়ার পরে এটাকে আমি কিভাবে ডিজাইন করব বা কিভাবে অ্যানালাইসিস করব সেটার জন্য প্রসিডিউর দরকার। তো আমরা হচ্ছে হলো একটা ডাবলি রিইনফোর্সড বিম এখানে চিন্তা করলাম, তাহলে নিচের যে রিইনফোর্সমেন্টটা আছে এটা হলো টোটাল টেনসাইল রিইনফোর্সমেন্ট, উপরের যে রিইনফোর্সমেন্ট আছে এটা হচ্ছে কম্প্রেশন রিইনফোর্সমেন্ট। আমরা নোটেশন গুলো ভিন্ন দিছি এএস এবং এএস প্রাইম। আর টোটাল তার ইফেক্টিভ ডেপথ ডি, তার উইডথ হচ্ছিল বি, হাইট হচ্ছিল এইচ, নতুন একটা প্যারামিটার আসতেছে সেটা হচ্ছিল উপরে কভার কতটুকু, সেটাকে আমরা বলতেছি ডি প্রাইম। এগুলো হচ্ছিল তার প্যারামিটার গুলো যেগুলো আমরা অ্যাপ্লাই করছি। আর এটার স্ট্রেন ডিস্ট্রিবিউশন চিন্তা করি যে স্ট্রেন কেমন হবে, স্ট্রেন হচ্ছিল লিনিয়ার হবে খুবই স্বাভাবিকভাবে, এবং নিচের যে স্টিল সেটা হচ্ছে এপসাইলন এস, আর উপরের যে স্টিল সেটা হচ্ছে এপসাইলন এস প্রাইম, এটা হচ্ছে তাদের স্ট্রেন। এখন আমরা আসলে কিভাবে অ্যানালাইসিস করব সেটা আমরা বের করার একটা চেষ্টা করি। তাহলে দেখো এখানে দুইটা অংশে ভাগ করা আছে, আমরা ধীরে ধীরে আসতেছি যে দুইটা অংশ আসলে কি। তো যখন আমি বলবো যে এই সেকশনটার উপরে একটা মোমেন্ট অ্যাপ্লাই করব আমি, টোটাল মোমেন্টটা হচ্ছে এম, এই মোমেন্টটাকে আমি দুইটা অংশে ভাগ করে দেব, এটাকে আমরা বলতেছি M1 এবং M2। এখন প্রশ্ন আসতে পারে যে M1 কি, M2 কি? তাহলে আমরা ফার্স্টের এই জায়গায় যাই। ফার্স্টে আমরা ধরে নিব যে এই বিমটা ফার্স্টে ব্যালেন্স ফেলিওরে ফেল হবে, তার মানে তার যতটুকু রিইনফোর্সমেন্ট ব্যালেন্স ফেলিওরের জন্য দরকার সেই পরিমাণ রিইনফোর্সমেন্টকে আমি আলাদা করে দিচ্ছি, এটাকে বলতেছি হচ্ছে AS1।
তাহলে এই AS টাকে আমরা দুইটা অংশে ভাগ করব, একটা হচ্ছে AS1 আর একটা হচ্ছে AS2। আরবিট্রারিলি আমরা ভাগ করে নেই, পরে আমরা দেখবো যেগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা দুইটা অংশে ভাগ করে নিলাম, AS1 আর AS2। তো দেখি আমরা এখানে এই অংশটুকুতে কি বলা হচ্ছে। এই অংশটুকুতে এরকম ধরে নেওয়া হয় অ্যানালাইসিসের জন্য যে এই পুরো সেকশনটা ব্যালেন্স কন্ডিশনে আছে। ব্যালেন্স কন্ডিশন বলতে আমরা এর আগে পড়ে আসছি যে আমাদের বটম যে স্টিল আছে এই স্টিলটা অ্যালাউয়েবলে পৌঁছায় যাবে, আবার উপরের যে তোমার কনক্রিট আছে এই কনক্রিটটাও তার অ্যালাউয়েবল স্ট্রেসে পৌঁছায় যাবে। এটাই হচ্ছিল ব্যালেন্স, অ্যালাউয়েবল স্ট্রেস। তার মানে দুইটাই হচ্ছিল অ্যালাউয়েবল স্ট্রেসে পৌঁছায় যাবে। সো এই যে অ্যালাউয়েবল স্ট্রেসে পৌঁছায় গেল, এইখানে যে টেনশন এবং কম্প্রেশন তৈরি করবে এই স্টিল এবং কনক্রিট, সেইটার করেসপন্ডিং যে মোমেন্টটা সেটাকে আমরা আসলে বলতেছি হচ্ছিল M1। আর বাকি যতটুকু স্টিল আছে তার মানে এখানে AS1 আমরা স্টিল ধরলাম হচ্ছিল ব্যালেন্স ফেলিওরের জন্য ব্যবহার হবে। আর বাকি যে স্টিলটা দ্যাটস মিন AS2 যদি আমরা চিন্তা করি সেটা হবে AS মাইনাস হচ্ছিল AS1। বাকি যে স্টিল আছে সেই স্টিলটা আমরা এখানে ধরলাম যে সেখানে একটা টেনশন ক্রিয়েট করবে উইথ স্ট্রেংথ Fs। আর উপরের যে স্টিল আছে এই স্টিলটা পুরোটা এই এডিশনাল যে স্টিলটা আছে AS2 এটার সাথে একটা কাপল তৈরি করবে বা একটা মোমেন্ট তৈরি করবে। সেই মোমেন্টটাকে আমরা বলতেছি হচ্ছিল M2। তার মানে আমি পুরো সেকশনটাকে দুইটা অংশে ভাগ করে নিলাম, একটা হচ্ছিল যে সে ব্যালেন্সড ফেলিওর পর্যন্ত কতটুকু মোমেন্ট ক্যারি করবে, প্লাস আমি যে এডিশনাল রিইনফোর্সমেন্ট দিচ্ছি সেইটার জন্য কতটুকু সে মোমেন্ট ক্যারি করবে। তো এটা হচ্ছিল বেসিক আইডিয়া যে আমরা টোটাল মোমেন্ট এবং টোটাল যে স্টিল, এটা অবশ্যই টেনসাইল স্টিল, স্টিল বলতে আমি বোঝাচ্ছি টেনসাইল স্টিল, এটাকে দুইটা অংশে ভাগ করে নিব। এখন আমরা দেখি যে ভিতরে আসলে কিভাবে কাজ করব। তাহলে M1 এর ডেফিনেশনটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। মোমেন্ট দ্যাট ক্যান বি ডেভেলপড বাই এ গিভেন ক্রস সেকশন অফ কংক্রিট উইদাউট কম্প্রেশন রিইনফোর্সমেন্ট। কোনো কম্প্রেশন রিইনফোর্সমেন্ট ছাড়া ম্যাক্সিমাম কতটুকু মোমেন্ট সে ক্যারি করতে পারে, ঠিক আছে। এবং অবশ্যই এটা ব্যালেন্স কনক্রিট, ব্যালেন্স ফেলিওর অবস্থা বা ব্যালেন্সড সেকশনের যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী। আচ্ছা, আর M2 যেটা, M2 টা বলা হচ্ছে হলো যে M2 ইজ এ মোমেন্ট ডেভেলপড বাই দ্য কম্প্রেশন রিইনফোর্সমেন্ট। তার মানে উপরের যে কম্প্রেশন রিইনফোর্সমেন্টটা আছে সেটাই হচ্ছে হলো M2। তাহলে এই জিনিসটা হলো মেইন আমাদের অ্যাজাম্পশন এখানে। এখন আমরা ধীরে ধীরে দেখতে পারবো যে আসলে মোমেন্ট কিভাবে বের করে, বাকি স্টিল কিভাবে বের করে। এই বেসিক আইডিয়াটা কি সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তোমাদের একটু রেসপন্স প্রয়োজন। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা আসি যে এই যে M1 বা এখানে যে M2 এগুলো আসলে কিভাবে ক্যালকুলেট করব। এগুলা ক্যালকুলেশন আমরা আগে যেরকম শিখে আসছি একই জিনিস, জাস্ট ফোর্স ইনটু হচ্ছে হলো মোমেন্ট আর্ম। সো ফোর্স ইনটু হচ্ছে হলো মোমেন্ট আর্ম যদি জানি তাহলে আমরা মোমেন্ট বের করতে পারবো। তো ফার্স্টে এটা আসি যে এখানে ফোর্স কতটুকু কাজ করবে। এখানে AS1 স্টিল কাজ করতেছে আর Fs হচ্ছে হলো অ্যালাউয়েবল স্ট্রেস। তাহলে এটা হচ্ছে হলো T, যে এখানে কতটুকু ফোর্স কাজ করতেছে, টেনসাইল ফোর্স। আর কম্প্রেশন ফোর্সটাকে যদি আমরা C1 বলি তাহলে এখানে হচ্ছিল FC পরিমাণ স্ট্রেস কাজ করতেছে, আর এখানে তার নিউট্রাল এক্সিস হচ্ছিল KD তে। তো KD তে যদি থাকে আমরা এখানে সিটা ইজিলি এখন বের করতে পারবো যে এটার যে এরিয়াটা আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু হচ্ছে তার উইথ বি, যেটা আমরা আগেও পড়ে আসছি। তাহলে এখান থেকে সি পাবো যে FC/2 K ইন্টু BD। তো এই C1 এবং T1 যখন আমরা জানবো আমরা কিন্তু ইজিলি এখানে মোমেন্টটা বের করতে পারবো। তাহলে মোমেন্টটা যদি আমরা চিন্তা করি, মোমেন্টটা কিরকম হবে যে FC, আর আমরা এই যে এখানে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে জেনারেলি আগে থেকে বলে আসতেছি যে জেডি। তাহলে FC/2 কে বিডি ইন্টু হচ্ছিল জেডি। এটা হচ্ছিল আমাদের মোমেন্টের ভ্যালু, যে কনক্রিট যদি এখানে অ্যালাউয়েবলে পৌঁছায় যায় তাহলে কি পরিমাণ মোমেন্ট সে ক্যারি করবে।
এখন প্রশ্ন আসতে পারে তাহলে এস কিভাবে বের করব? তাহলে এএসটাও আমরা একইভাবে বলতে পারি যে M1 ইকুয়াল টু এটাও লেখা যায় যে AS1 FS ইনটু হচ্ছে হলো জেডি। তার মানে আমি এখান থেকে এএসটাও বের করতে পারবো যে M1 ডিভাইডেড হচ্ছে হলো FS জেডি। তার মানে আমি মোমেন্টও বের করতে পারবো, AS1ও বের করতে পারবো, কনসিডারিং এটা একটা ব্যালেন্সড ফেলিওর কন্ডিশন। এই জিনিসটাই তোমার আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাই। তো পরের স্লাইডে এটাই বলা আছে তোমাদের যে আমরা যদি ব্যালেন্সড কন্ডিশন চিন্তা করি তাহলে হচ্ছে কনক্রিটের ডাইমেনশন এবং অ্যালাউবল স্ট্রেস যদি কনসিডার করি তাহলে M1 বের করতে পারবো। আর এই M1 তো একই জিনিস, যদি আমরা ইন টার্মস অফ AS এ কনভার্ট করি তাহলে সেখান থেকে আমরা AS1 এর যে কোয়ান্টিটি আর কি যেটা সেটা বের করতে পারবো। এখন এডিশনাল কি লাগবে? আমরা জানলাম যে এখানে M1 মোমেন্টটা কতটুকু সেটা আমাদের বের করা হয়ে গেল। এখন দেখতে হবে যে এই অংশটা যে এডিশনাল একটা মোমেন্ট দিবে, তার মানে ব্যালেন্স ফেলিওরের সাথে সাথে এই টেনশন এবং কম্প্রেশন ফোর্সটা যে মোমেন্ট দিবে সেটা বের করতে হবে। তো সেটা বের করতে গেলে আমাদের এখানে ফোর্স কত দেখো, যে T2 যদি আমি এটাকে চিন্তা করি যে T2 হচ্ছে AS2 আর FS। FS এটা অবশ্যই অ্যালাউবল স্ট্রেস, যেহেতু সরি তো যেহেতু হচ্ছে নিচে আমরা ধরে নিছি অলরেডি সে অ্যালাউবলে চলে গেছে, তাহলে এটা অ্যালাউবল স্ট্রেসই হবে স্টিলের। উপরের যে রিইনফোর্সমেন্টটা সেটাকে আমরা বলতেছি AS প্রাইম। আর আরেকটা সাথে জিনিস আছে হচ্ছে FS প্রাইম, যেটা হলো উপরের কম্প্রেসিভ যে স্টিল আছে সেটার স্ট্রেস। স্ট্রেস হচ্ছে স্টিলের, বাট এটার সমস্যা হচ্ছে এটা আমরা জানি না, এটা আননোন হিসাবে থাকতেছে। তো এটাকেও আমরা বের করার চেষ্টা করব থিওরিটিক্যালি। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা যদি এই ফিগারটা বুঝে থাকি যে আমাদের মোমেন্টের ভ্যালু কত হবে, তাহলে M2 দুইটা ইকুয়েশন হতে পারে। এক হচ্ছে যদি আমি এখান থেকে চিন্তা করি AS2 FS, আমার মোমেন্ট আর্ম লাগবে এখান থেকে এই পর্যন্ত। তো এইখান থেকে পুরো ডিসটেন্স আমরা জানি যে আমাদের ইফেক্টিভ ডেপথ ডি, আর এইখানের যে ডিসটেন্সটা আমরা নতুন ভাবে ডিফাইন করে আসলাম এটাকে জেনারেলি আমরা ডি প্রাইম বলতেছি। তাহলে এটা ডি প্রাইম, এটা হচ্ছে ডি। তাহলে এই অংশটা কত হবে, ডি মাইনাস ডি প্রাইম। তাহলে এটা ইনটু হবে ডি মাইনাস ডি প্রাইম। তাহলে এটা হচ্ছে যদি বটম রিইনফোর্সমেন্টটাকে আমরা চিন্তা করি তাহলে M2 ইকুয়েশন। অল্টারনেটিভলি আমরা লিখতে পারি যে M2 ইকুয়াল টু উপরের যে AS প্রাইম এবং AS প্রাইম, ঠিক আছে, এইটা ইনটু ডি মাইনাস ডি প্রাইম। সো M এর দুইটা ইকুয়েশন লেখা যায়। তো এই যে স্টিল আছে, এই স্টিলের স্ট্রেস আসলে কত তার উপর ডিপেন্ড করে আমাদের কনসিডার করতে হবে যে M2 ভ্যালু আসলে কত। আমরা জানি যে এটা কখনোই যতটুকু স্ট্রেসই আসুক না কেন এটা কখনোই তোমার কার চেয়ে বেশি যেতে পারবে না, অ্যালাউবলের চেয়ে বেশি যেতে পারবে না। সো এটা অলরেডি অ্যালাউবলে আছে। তো এটা যদি অ্যালাউবলের চেয়ে কম হয় সেটা একটা কেস হতে পারে, বা অ্যালাউবলের চেয়ে যদি বেশি হয় সেটা একটা কেস হতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করতেছে কতটুকু মোমেন্ট অ্যাপ্লাই করতেছে তার উপরে। আমরা যেটা করব, মোমেন্ট এখান থেকে যখন ক্যালকুলেট করব আমরা জেনারেলি ধরবো হচ্ছে যে এই দুইটা মোমেন্ট থেকে এইটা অথবা এটা, যেটা একটু আগে আলোচনা করলাম উপরে, এই দুইটা মোমেন্ট থেকে যেটা স্মল হবে অ্যাজ এ কোয়ান্টিটি সেটাকে আমরা ধরবো হচ্ছে M2 মোমেন্ট। তার মানে এডিশনাল কতটুকু মোমেন্ট নিতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমরা ছোটটা নিচ্ছি। ছোটটা নিচ্ছি কারণ হলো একটা অংশ তোমার ইল্ডে চলে গেল, আর একটা অংশ দেখা গেল যে ইল্ডে যায় নাই, তাহলে আমরা জানি যে মোমেন্টের ভ্যালু আসলে গ্র্যাজুয়ালি বাড়বে। তাহলে ফার্স্টে যে মোমেন্টের জন্য স্ট্রেসটা আসবে, যেটা ছোট স্ট্রেস, সেটাই আসলে তার হচ্ছিল কি বলবো ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তো এটা আমরা যখন অঙ্ক করব আশা করি এই জিনিসটা আর একটু ভালো করে বুঝতে পারবো যে কেন আমরা ছোট নিচ্ছি এই দুইটা থেকে। আপাতত জাস্ট এতটুকু মাথায় রাখো যে M2 ক্ষেত্রে আমাদের যে দুইটা মোমেন্ট আমরা পাবো সেটার যেটা ছোট হবে সেটাকে আমরা কাউন্ট করবো M2 হিসাবে। আচ্ছা, এখানের M2 ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পারছো? খুবই সিম্পল মেকানিক্স এগুলো। জি স্যার। আচ্ছা, এখন আমাদের
একটা জিনিস বাকি আছে বের করা, সেটা হচ্ছে এফএস প্রাইম কিভাবে বের করবো আমরা এখনো জানি না। তো সেটা একটু ট্রাই করি বের করার। থিওরিটিক্যালি আমরা এফএস প্রাইমটা একটু বের করার চেষ্টা করি। আমরা যদি জানি যে আমাদের স্ট্রেইন কম্পেটিবিলিটি বা স্ট্রেইন ডায়াগ্রামটা আমাদের জানা আছে, আমরা ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে এপসাইলন এস প্রাইম, এখানে হচ্ছে এপসাইলন এস তাদের স্ট্রেস। আমরা যদি সিমিলার ট্রায়াঙ্গেল চিন্তা করি তাহলে হচ্ছে আমরা বের করতে পারবো। তাহলে এই ডিসটেন্স দুটো আমাদের লাগবে। তাহলে এই ডিসটেন্সটা দেখো তো কিভাবে বের করা যায়। এপসাইলন এস এর ক্ষেত্রে আমরা জানি যে এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছিল কেডি, এই পুরো জায়গাটা হলো কেডি, আর এই টোটাল জায়গাটা হচ্ছিল ডি। তাহলে এই জায়গাটা হবে হচ্ছিল ডি মাইনাস কেডি। আর এই জায়গাটা যদি চিন্তা করো, এই পুরো জায়গাটা হচ্ছিল কেডি, এই জায়গাটা কেডি, আর এই জায়গাটা হচ্ছিল ডি প্রাইম, কেডি মাইনাস ডি প্রাইম। তাহলে এই দুইটা হাইট আমি বের করতে পারবো। তো এখন যদি সিমিলার ট্রায়াঙ্গেল চিন্তা করি, এপসাইলন এস ডিভাইডেড এপসাইলন এস প্রাইম ইকুয়াল টু হচ্ছিল এপসাইলন এস এর যে হাইট ডি মাইনাস কেডি, ডি মাইনাস কেডি ডিভাইডেড হচ্ছিল এখানে কেডি মাইনাস ডি প্রাইম। সো এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন আমাদের যেহেতু ডাব্লিউএসডি মেথডে আমরা কাজ করতেছি, ডাব্লিউএসডি মেথডের আমাদের বেসিক অ্যাজাম্পশন হচ্ছিল এটা কখনোই অ্যালাউবলের চেয়ে বেশি হবে না, দ্যাটস মিন এটা ইলাস্টিক লেভেলে থাকবে। তো আমরা জানি এফএস ইকুয়াল টু হচ্ছিল মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু হচ্ছিল তোমার স্ট্রেইন। তাহলে এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে তাদের এপসাইলন এস এর যে রেশিও হবে আর স্ট্রেসের যে রেশিও হবে সেটা সমান, কারণ এই দুইটা রেশিও ইকুয়াল টু হওয়ার কথা ইএস, ইএস বোথ সাইডেই সেম হবে, তার মানে মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা। তো এইটা ইকুয়াল টু আমরা আসলে এইটা লিখতে পারি। তো এটা যদি লিখি তাহলে আমরা যদি সিম্পলিফাই করবো হচ্ছিল এই পার্টটা, কারণ আমাদের টার্গেট হচ্ছিল স্ট্রেসটা জানা, স্ট্রেইনটা জানা না। ইন টার্মস অফ স্ট্রেস আমাদেরকে কনভার্ট করতে হবে, আমরা এফএস প্রাইম যেটা সেটা কনভার্ট করবে। এটা যদি তুমি সিম্পলিফাই করো এরকম একটা পজিশনে দাঁড়াবে যে এফএস ইকুয়াল টু হচ্ছে হলো এফএস ইনটু সামথিং কে মাইনাস ডি প্রাইম বাই ডি 1 মাইনাস কে। আচ্ছা, এখন থিওরিটিক্যালি আসলে এইটা বের করা যায়। তো এটা থেকে আমরা যেটা বুঝতেছি যে আমাদের যে টপ রিইনফোর্সমেন্ট গুলো আছে এখানে কম্প্রেসিভ ফোর্স থাকবে বা কম্প্রেসিভ স্ট্রেস থাকবে, যেটা এফএস প্রাইম হচ্ছিল স্ট্রেস হবে, এবং এই স্ট্রেসটা আমরা এটার নিউট্রাল এক্সিসের উপর ডিপেন্ড করে, জাস্ট কে ভ্যালুর উপর ডিপেন্ড করে এবং ডি প্রাইম ভ্যালু এগুলোর উপর ডিপেন্ড করে বের করতে পারি। এটা হচ্ছে থিওরিটিক্যাল। এখন এসিআই কোড যেহেতু আমরা মেনটেন করি এখানে ডিজাইনের ক্ষেত্রে, এসিআই কোড আমাদেরকে যেটা রিকমেন্ড করে সেটা হচ্ছিল যে কম্প্রেশনের যে তোমার হলো স্ট্রেসটা, এটা থিওরিটিক্যালি যা আসে তারা রিকমেন্ড করতেছে যে না আমরা ততটুকু না ধরে আমরা তার 2 টাইমস ধরবো। তার মানে যতটুকু স্ট্রেস আমরা ক্যালকুলেট করলাম এখানে তার 2 টাইমস আমরা চিন্তা করব যে এখানে স্ট্রেস কতটুকু আসতেছে, এবং এটাও বলা হচ্ছে যে এই স্ট্রেসটা কখনোই তার অ্যালাউবল স্ট্রেসের থেকে বড় হবে না। এটা হচ্ছে এসিআই এর রিকমেন্ডেশন ফর ডাবলি রিইনফোর্সড বি। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আসলে দ্বিগুণ তারা রিকমেন্ড করতেছে। তারা রিকমেন্ড করতেছে জিনিসটা এই কারণে যে তুমি যদি চিন্তা করো যে একটা কনক্রিট বিম, কনক্রিট বিমের উপরের যে রিইনফোর্সমেন্টটা আমরা দিচ্ছি যেটা কম্প্রেশন সাইডে, এই কম্প্রেশন সাইডে একটা কন্টিনিউয়াস তার মধ্যে হচ্ছে হলো কি কাজ করবে, প্রেসার কাজ করবে বা কম্প্রেশন প্রেসার আসলে কাজ করবে। এই কম্প্রেশন প্রেসার কাজ করলে আসলে কি হয়, আমরা যদি একটা সিলিন্ডার দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি তাহলে হয়তো ইজিলি বুঝতে পারবো। ধরে নাও যে একটা সিলিন্ডারের উপরে তুমি লোড অ্যাপ্লাই করতেছো ইলাস্টিক লেভেলের মধ্যে, ক্রাশিং পর্যন্ত না। তো যখন আমরা হচ্ছে হলো লোড অ্যাপ্লাই করব, লোড অ্যাপ্লাই করার ঠিক ইমিডিয়েট পরে, ধরো আমি এখানে পি লোড অ্যাপ্লাই করতেছি, পি লোড অ্যাপ্লাই করার ইমিডিয়েট পরে দেখবা যে এটা আসলে একটা শর্টেনিং হবে। তার মানে এইটুকু অংশ নিচের দিকে দেবে যাবে, এটাকে আমরা ইলাস্টিক শর্টেনিং বলতে পারি। তার মানে কনক্রিটটা ইলাস্টিক শর্টেনিং এ যাবে।
তারপরে যদি তুমি এই যে লোডটা আছে লোডটাকে এখান থেকে সরায় না ফেলো, তার মানে লোডটা সাস্টেইন করতেছে, তুমি দিয়েই রাখছো লোডটাকে আর সরাও নাই, তার মানে সেটা অলরেডি কোথায় আছে, অলরেডি হলো এই জায়গাতে সে আছে। দেখা যাবে যত টাইম যাবে, সো এটা আমি বললাম টাইম ইকুয়াল টু হচ্ছিল 0। আর টাইম ইকুয়াল টু যদি তুমি একটা নির্দিষ্ট সময় ধরো যে 10 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, দেখবা যে যত টাইম যাচ্ছে তত হচ্ছিল এটা আরেকটু নিচের দিকে নামা আসবে। তো আমাদের স্কেলিং অনুযায়ী এটা অনেক বড় ভ্যালু দেখাচ্ছে, কিন্তু এটা আসলে খুবই ছোট। তো এই যে ছোট হওয়াটা, আরো যে ফার্দার ছোট হয়ে যাচ্ছে, এই অংশটাকে আমরা জেনারেলি বলি হচ্ছে ক্রিপ, যে টাইম ডিপেন্ডেন্ট ডিফরমেশন বা টাইম ডিফর্মেন্ট, তোমার টাইম ডিপেন্ডেন্ট হচ্ছে হলো ডিসপ্লেসমেন্ট, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্রিপ। যখন একটা বিমের মধ্যে এরকম কন্টিনিউয়াস বিমের উপরে যখন তুমি লোড অ্যাপ্লাই করবা, ডেড লোড, লাইভ লোড, তো সারা জীবনের জন্য আসলে অ্যাপ্লাই করতেছে। লাইভ লোড হয়তো বা কিছু কমবে বাড়বে, বা ডেড লোড সবসময় থাকবে। তুমি কনস্ট্যান্ট একটা লোড আসলে এখানে দিয়ে যাচ্ছ। কনস্ট্যান্ট লোডের কারণে যেটা হয় যে এই যে কংক্রিট যে অংশটা, কংক্রিটটা ছোট হওয়ার চেষ্টা করে কিছুটা, এবং এই ছোট হওয়ার যখন চেষ্টা করে, সে তার সাথে যে স্টিল আছে স্টিলের উপরে কিছু স্ট্রেস অ্যাপ্লাই করে। সেই স্ট্রেসটাকেই আসলে এখানে কনসিডার করার জন্য 2 টাইম স্ট্রেস ধরতেছে। তার মানে প্রথম যে লোড আমরা অ্যাপ্লাই করলাম, ডেড লোড, লাইভ লোড, সেটার জন্য হলো থিওরিটিক্যালি এই স্ট্রেসটা আসে। পরবর্তীতে যে কনক্রিটের ক্রিপ হয়, এই ক্রিপের জন্য বলা হচ্ছে যে ইকুয়াল অ্যামাউন্টের স্ট্রেস আবার আসবে, এই কারণে এটাকে রিকমেন্ড করা হচ্ছিল দ্বিগুণ। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে থিওরিটিক্যালি বের করে দেন হচ্ছে হলো এসিআই, যেহেতু এটা রিকমেন্ড করছে আমরা এটাই ব্যবহার করব। তো যদি শর্টে বলতে হয় তাহলে হচ্ছে হলো যে এসিআই রিকমেন্ডেশনটা বেসিক্যালি কনক্রিট ক্রিপিং এর কারণে যে স্ট্রেস তৈরি হয় উপরের তোমার কম্প্রেশন স্টিলে, সেটাকে অ্যাড্রেস করার জন্য আমরা এখানে এসিআই রিকমেন্ডেশনটা ইউজ করতেছি। আচ্ছা, আমি এতক্ষণ যা বললাম, তোমাদের কোনো কনফিউশন থাকলে বলো। না স্যার। কনফিউশন নাই? আচ্ছা, তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমি ম্যাথ করাবো আজকে একটা। ম্যাথের সময় আরো ক্লিয়ার হবা আশা করি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, হেজিটেট করার কিছু না, আগে জিজ্ঞেস করবো। এখন আমাদের আজকের টার্গেট হচ্ছিল আমরা একটা ছোট ম্যাথই করব। আমাদের টার্গেট হচ্ছিল যে একটা ডাবলি রিইনফোর্স বিম যদি আমাদের থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে অ্যানালাইসিস করবো, আমরা থিওরিটিক্যালি দেখে আসলাম কিভাবে কিভাবে সব করতে হয়, সেগুলো আমরা এখন অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এখন প্রথমেই হচ্ছিল আমরা যদি প্রবলেমটা একটু দেখি, যে আমাদের একটা 12 ইঞ্চি উইডথের এবং 18 ইঞ্চি হলো ইফেক্টিভ ডেপথ। 18 ইঞ্চি বলা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এরকম ডেপথের একটা বিম দেওয়া আছে, যার নিচে হলো 4টা 10 নাম্বার বার আছে, আর উপরে হচ্ছিল তোমার 3টা 8 নাম্বার বার আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলা হচ্ছে যে যদি 60 কেএসআই স্টিল থাকে আর তোমার এফসি যদি 1800 পিএসআই হয়, তাহলে হচ্ছে না এটার ক্যাপাসিটিটা বের করতে। ক্যাপাসিটি বলতে বুঝতেই পারতেছো যে অ্যালাউয়েবল ওয়ার্কিং মোমেন্ট যেটা। তো অ্যালাউয়েবল ওয়ার্কিং মোমেন্ট বলতে আমরা বুঝতে পারবো সরাসরি যে ডাব্লিউএসডি মেথডে আমাদেরকে করতে বলা হচ্ছে। আরেকটা জিনিস আমাদের এডিশনাল বলা আছে, যেটা আমরা সবসময় বের করতাম আগে, যে মডিউলার রেশিও হচ্ছে হলো 8, দ্যাটস মিন n ইকুয়াল টু 8 বলা আছে। এখন তোমাদের কাছে আমার প্রথম কোশ্চেন হলো যে আমি কি এটাকে ডাবলি রিইনফোর্সড বিম বলতে পারি? ফার্স্টেই কি বলা যায় যে এটা একটা ডাবলি রিইনফোর্সড বিম? এটা হলো তোমাদের কাছে প্রথম প্রশ্ন আর কি। ভুল হলে সমস্যা নাই, বলতে পারো এটা কি। আমি ধরো তোমাকে পরীক্ষার সময় এটা দিয়ে দিলাম, এটাকে তুমি ডাবলি রিইনফোর্সড বিম হিসাবে চিন্তা করবে না সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসাবে চিন্তা করবে? W reinforced beam. কেন? আমি ধরো বলি নাই যে এটা, এখানে কিন্তু কোথাও ডাবলি রিইনফোর্সড বিমের কথা বলা আছে? বলা নাই কিন্তু। আচ্ছা, তো ধরে নাও যে তুমি এই উপরের বার গুলা দেখতে পাচ্ছ, এই কারণে তুমি বলতেছো এটা ডাবলি রিইনফোর্সড বিম। ধরো এখন আমি বললাম এটা কি ডাবলি রিইনফোর্সড না সিঙ্গলি রিইনফোর্সড?
এখন এটা তো হ্যাঙ্গার বারও হতে পারে, তাই না? আমরা যে এর আগে বলে আসলাম যে এটা হ্যাঙ্গার বার হতে পারে না। জি স্যার। তার মানে দেখেই আসলে আমরা বলে দিব না যে এটা কি ডাবলি রিইনফোর্সড নাকি সিঙ্গলি রিইনফোর্সড। আমাদেরকে ফার্স্টে একটা অ্যানালাইসিসের মাধ্যমে যাইতে হবে যেটা আসলেই কি বিম। অনেক সময় দেখবা যে হ্যাঁ দুইটা আছে কিন্তু আমাদের হচ্ছে মাঝখানেটা নাই, তাহলে আমি কিন্তু আসলে বলতে পারবো না এটা হ্যাঙ্গার বার হইতে পারে। প্রথমে আমরা যেটা করব, আমাদের যে অ্যাজ ইউজুয়াল ফর্মুলাগুলো প্রয়োজন আমরা বের করে নিই, সেগুলো বের করি। যে এফএস এর ভ্যালু আমাদের জানা আছে 24,000 পিএসআই, গিভেন ভ্যালু এটা 60,000 পিএসআই, আর হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস এফএস দেওয়া আছে, এফসিও দেওয়া আছে। আমরা এখন যেটা করব যে আমাদের টেনসাইল স্টিল কতটুকু, এই টোটালটাকে আমরা বলে আসছিলাম এএস। তাহলে এএস হচ্ছে 4টা 10 নাম্বার বার, তাহলে 4টা 10 নাম্বার বারের এরিয়া বের করলাম যে 4 × 1.27 নমিনাল এরিয়া, তাহলে 5 ইঞ্চি স্কোয়ার। আর এএস প্রাইম যেটা উপরের যে তিনটা রিইনফোর্সমেন্ট সেগুলো আসলে এএস প্রাইম, এটা হচ্ছে 3 × 0.79, তাহলে এখানে আসতেছে প্রায় 2.37 ইঞ্চি স্কোয়ারের মতো। তাহলে এটা হচ্ছে টোটাল টেনশন স্টিল, এটা হচ্ছে টোটাল কম্প্রেশন স্টিল। এরপরে আমরা বেসড অন দিস ম্যাটেরিয়াল প্রপার্টিজ যেগুলো বের করা যায় সেগুলো বের করে রাখি। আমরা ফার্স্টেই ধরবো হচ্ছে যে আমাদের কে কতটুকু আছে সেটা বের করার জন্য, যে কে কতটুকু হবে। কে ইকুয়াল টু হচ্ছে n ডিভাইডেড n প্লাস r। আমরা যেহেতু চাচ্ছি যে এটা হতে পারে একটা ডাবলি রিইনফোর্সড বিম, অ্যাসিউম করতেছি ফার্স্টে আমরা কে ইকুয়াল টু n ডিভাইডেড n প্লাস r এই ইকুয়েশনটা ইউজ করব। আরেকটা ইকুয়েশন আছে কে ইকুয়াল টু কত, ফাংশন অফ রো এন। আমরা ডাবলি রিইনফোর্সড বিমে জেনারেলি এই ইকুয়েশনটা ব্যবহার করব না, কারণ এটা আমরা সিঙ্গলি রিইনফোর্সড বিমের জন্য ডিরাইভ করে আসছি, সো এটা এখানে আমরা ব্যবহার করব না। আচ্ছা, এখন তাহলে কে এর ভ্যালুটা আমরা বের করি, যেহেতু আমরা ধরতেছি যে এটা একটা ডাবলি রিইনফোর্সড বিম হইতে পারে, না হলে দেন সিঙ্গলি রিইনফোর্সড বিমের ফর্মুলা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে n ডিভাইডেড n প্লাস r। তাহলে n আমাদের দেওয়া ছিল এখানে যে n ইকুয়াল টু হচ্ছে 8 মডুলার রেশিও, আর r এর ভ্যালু আমরা যদি fs এবং fc জানি তাহলে ইজিলি রেশিওটা বের করতে পারবো। তাহলে n ডিভাইডেড n প্লাস r, তাহলে এখান থেকে আসতেছে 0.375 এটা কে এর ভ্যালু। আর করেসপন্ডিং যদি জে চিন্তা করি, জে ইকুয়াল টু হচ্ছে 1 - k/3, তাহলে এই দুইটা ভ্যালু বের করে ফেললাম। এখন আমাদের কাজ হবে হচ্ছে যদি এই সেকশনটা ব্যালেন্সড ফেলিওরে ফেল করে কতটুকু মোমেন্ট নিতে পারে সেটা বের করা, এবং তার জন্য কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগে সেটা আমাদেরকে এখন বের করতে হবে। তো আমরা একটু আগে দেখে আসলাম যদি ব্যালেন্সড কন্ডিশনে হয় তার মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে ফার্স্টে কনক্রিটটা ফেল করবে সেটা দিয়ে আমরা বের করবো যে m1 ইকুয়াল টু হচ্ছে fc/2 kj/bd²। এগুলো আমাদের ফর্মুলাগুলো পরিচিত। সো আমরা fc জানি, k জানি, j জানি, b জানি, d ও জানি। সো d হচ্ছিল আমাদের জন্য 18 ইঞ্চি। তো এখানে তুমি যেটা পাবা আসলে ক্যালকুলেট করলে যে 95 কি ফিট মোমেন্ট সে নিবে কি হিসাবে, অ্যাজ এ ব্যালেন্সড সেকশন। যদি এটা একটা ব্যালেন্সড সেকশন হয় তাহলে সে 95 কি ফিট মোমেন্ট নিতে পারবে। আচ্ছা, এই 95 কি ফিট মোমেন্ট নেওয়ার জন্য দ্যাটস মিন ব্যালেন্সড ফেলিওরের জন্য তার কি পরিমাণ স্টিল প্রয়োজন হবে সেটা আমরা এখন বের করবো যে AS1। তাহলে AS1 ইকুয়াল টু হচ্ছে m1 ডিভাইডেড fsjd। এটা কোথা থেকে আসছে আমরা জানি যে m1 ইকুয়াল টু আমরা ইন টার্মস অফ স্টিলে যদি লিখি যে fs ইনটু হচ্ছে জেডি, যেটা আমরা একটু আগে ডিরাইভ করে আসলাম, ওইটাকে এখানে সিম্পলিফাই করে বলা আছে সরাসরি AS ইকুয়াল টু। তো AS ইকুয়াল টু আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের m1 জানা আছে 95 কি ফিট, সেটাকে হচ্ছে আমরা তোমার কিপ ইঞ্চিতে নিলাম অ্যাপ্রক্সিমেটলি 1150। আর এফএস এর ভ্যালু আমরা জানি যে 24,000 পিএসআই, আর জি এর ভ্যালু আমরা এখানে বের করা আছে 0.875। তো এটা যদি বের করি তাহলে দেখো আসতেছে 3.05 ইঞ্চি স্কোয়ার। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে 3.05 ইঞ্চি স্কোয়ার এই পরিমাণ রিইনফোর্সমেন্ট তোমার প্রয়োজন হবে যদি এটা একটা ব্যালেন্সড ফেলিওর বা একটা সিঙ্গলি রিইনফোর্স বিম হিসাবে আসলে কাজ করে। কিন্তু আমরা এখানে 4টা 10 নাম্বার বার দিচ্ছি যার টোটাল
ভ্যালু হচ্ছিল 5.08 ইঞ্চি স্কোয়ার। তার মানে এটা দেখো 3 ইঞ্চি স্কোয়ার হচ্ছিল ব্যালেন্স ফেলিওরের জন্য, আমরা দিছি তার চেয়ে অনেক বেশি রিইনফোর্সমেন্ট দিছি হচ্ছিল 5 ইঞ্চি স্কোয়ার। তার মানে বোঝা যাচ্ছে যে ব্যালেন্স ফেলিওরের সাথে আমি এখানে যে ডিজাইন করছে সে অলরেডি কিছু বেশি রিইনফোর্সমেন্ট দিয়ে আসছে এবং সেইটার সাথে করেসপন্ডিং হিসাবে এইখানেও সে রিইনফোর্সমেন্ট দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমার উপরে এবং নিচে ইন্টেনশনালি এডিশনাল কিছু রিইনফোর্সমেন্ট দেওয়া আছে। তার মানে আমি বলতে পারবো যে এটা আসলে একটা ডাবলি রিইনফোর্স বিম হিসাবে আসলে ডিজাইন করা ছিল। সো আমরা অ্যানালাইসিস করার সময় ডাবলি রিইনফোর্স হিসাবে করব। বলো, আমি যতটুকু কথা বলছি এটা বুঝতে পারছো সবাই? এই জায়গাটা দেখে তুমি আসলে বলতে পারবে যে এটা কি একটা ডাবলি রিইনফোর্সড বিম নাকি আসলে সিঙ্গলি রিইনফোর্সড বিম। আচ্ছা, তোমরা যেহেতু কিছু বলতেছো না, আমি তোমাদেরকে একটা জাস্ট প্রশ্ন করি, দেখি তোমরা বুঝতে পারো কিনা। ধরো কথার কথা যে ধরে নিলাম যে এই রিইনফোর্সমেন্টটা ব্যালেন্স কন্ডিশনের জন্য 6 ইঞ্চি স্কোয়ার আসছে, কি বলবো তাহলে বলো তো? বলো। ধরে নিলাম যে আমার অন্য একটা কেসে এই AS1টা 6 ইঞ্চি স্কোয়ার আসছে, তাহলে তুমি কি বলবে, এটা কি ডাবলি রিইনফোর্সড হবে না সিঙ্গলি রিইনফোর্সড হবে? চিন্তা করে বলো। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? সিঙ্গলি হবে। সিঙ্গেল সিঙ্গলি রিইনফোর্সড হবে কেন, আমাকে একটু ব্যাখ্যা করো তো। এটা হচ্ছে রো বি, তাই না? আসছে। হ্যাঁ, কথাটা বোঝা যায়নি। স্যার এই ভ্যালুটা তো 5.08 এর চেয়ে বড় আসছে এর জন্য। হ্যাঁ বড় আসছে, বাট কেন সেই ব্যাখ্যাটা দাও। এটা তো রো চারটা বি। করে রিইনফোর্সমেন্ট বসানো যাবে না। বসানো যাবে না? হ্যাঁ, না, বসানো যাবে, বসানো গেছে দেখেই যে ডিজাইন করছে সে বসাইছে। ধরে নাও যে ওই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে, এটা নিয়ে সমস্যা নেই। জিনিসটা হচ্ছে খুব সিম্পল, তুমি এটা কি বের করলে, এটা তো রো বি তাই না? ব্যালেন্সড ফেলিওরের জন্য কতটুকু রিইনফোর্সমেন্ট তুমি প্রোভাইড করছো, আর এটা আসলে অ্যাকচুয়ালি তুমি কতটুকু প্রোভাইড করছো। তো রো ইকুয়াল টু যদি রো বির চেয়ে ছোট হয়, আমরা আগেই জানি যে এটাকে আন্ডার রিইনফোর্সড বিম বলে। আন্ডার রিইনফোর্সড বিম গুলো জেনারেলি আমরা যেটা চিন্তা করি যে সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসাবে আমরা ডিজাইন করি। ঠিক আছে, তার মানে যদি এটা এরকম এটার চেয়ে ছোট হতো, মানে ব্যালেন্স ফেলিওরের যেটা, এটা যদি ছোট অনেক বড় হতো তোমার অ্যাকচুয়ালটার থেকে, তখন আমরা সেটাকে সিঙ্গলি রিইনফোর্স হিসেবে ধরতে পারতাম। কিন্তু এখন বেসিক্যালি এটা একটা যে অবস্থায় আছে যে আমাদের যতটুকু রিইনফোর্সমেন্ট ব্যালেন্সের জন্য প্রয়োজন ছিল তার চেয়ে অনেক বেশি রিইনফোর্সমেন্ট আমি প্রোভাইড করছি, তার মানে এটা একটা ডাবলি রিইনফোর্সমেন্ট। এই জায়গাটা তোমাদেরকে ভালো করে মাথায় নিতে হবে, কারণ এটা কিন্তু পরীক্ষার সময় আমি যদি সেম সেকশন দিয়ে দেই, উপরে রিইনফোর্সমেন্ট দিয়ে দিলাম, এটা কিন্তু সিঙ্গলি রিইনফোর্সমেন্ট দিয়ে হতে পারে। সো এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে। এখন আমাদের যেটা বাকি কাজ আছে যে এটার ক্যাপাসিটি যেহেতু বের করবো, আমরা ব্যালেন্স কন্ডিশনটা পর্যন্ত আসতে পারছি, এখন বাকি ক্যালকুলেশনগুলো দেখার চেষ্টা করব। তাহলে আমরা যেটা যেটা এখন পর্যন্ত বের করতে পারলাম আমরা একটু লিখে রাখি এখানে, যে AS1 ইকুয়াল টু হচ্ছে হলো 3.05, তাহলে এটা আসতেছে 3.05 ইঞ্চি স্কোয়ার, আর M1 এর ভ্যালু হচ্ছে হলো 95.7 কি ফিট। এই ভ্যালুগুলো আমরা অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এইখানে টোটাল যে রিইনফোর্সমেন্টটা এটাকে আমরা বলি হচ্ছিল AS। তাহলে এখানে AS2টা কত সেটাও আমাদেরকে এখন বের করতে হবে, আর এইখানে কতটুকু স্ট্রেস আসতেছে সেটাও আমাদেরকে বের করতে হবে। এগুলো বের করলে আমরা বাকি মোমেন্টটা বের করতে পারবো। যেহেতু আমরা টোটাল AS জানি এবং ব্যালেন্সের জন্য কতটুকু রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হচ্ছে সেটা জানি, আমরা AS2টা বের করতে পারবো, যে AS মাইনাস হচ্ছে হলো AS1। তাহলে বাকি যতটুকু রিইনফোর্সমেন্ট আছে যেটা এডিশনাল রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে সেটা আমরা বের করতে পারবো, যে 5.06 মাইনাস হচ্ছে 3.05, তাহলে আসতেছে অ্যাপ্রক্সিমেটলি 2 ইঞ্চি স্কোয়ার।
এখন এই 2 ইঞ্চি রিইনফোর্সমেন্ট বটমের, এই বটমের 2 ইঞ্চি রিইনফোর্সমেন্ট উপরের আমাদের যে এএস প্রাইম ছিল, এএস প্রাইম কতটুকু ছিল 2.35, এই 2.35 ইঞ্চি স্কোয়ারের সাথে একটা কাপল তৈরি করবো। আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখানে এএস প্রাইম, এফএস প্রাইম, আর এদিকে হচ্ছিল টেনশন এএস টু এফএস, আর ডিস্টেন্সটা ছিল ডি মাইনাস ডি প্রাইম ওই সেকশনের মধ্যে। তাহলে আমরা দেখো এএস টুটা জানি, এএস প্রাইম জানি, তাহলে এইটা এফএস প্রাইম কত এটা জানতে হবে। আর এফএস আমরা জানি যেটা হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস, ডি জানি, ডি প্রাইম জানি, মানে এফএস প্রাইম। এফএস প্রাইমটা আমরা বললাম যে এই সিআই রিকমেন্ডেড যে ভ্যালু আছে যে 2 টাইমস অফ থিওরিটিক্যাল 1, সেটাকে নিবে। এখানে দেখো 2 এফএস কে ডি প্রাইম ডি সবই আমাদের জানা আছে, এবং একটা কন্ডিশন সেটা সেখানে ছিল যে এটা অবশ্যই কার থেকে ছোট হতে হবে, লেস দেন এফএস হতে হবে, তার মানে অ্যালাউয়েবল স্ট্রেসের থেকে ছোট হতে হবে। আমরা যদি এটাকে ক্যালকুলেট করি আমাদের আসতেছে হচ্ছে 18.1 কেএসআই, আর আমাদের এফএস ছিল হচ্ছে 24 কেএসআই। যেহেতু এটা 18 কেএসআই 24 কেএসআই থেকে ছোট আছে, তার মানে আমরা এইটাকে ওকে হিসাবে ধরে নিব। বাট যদি কোনো কারণে দেখা গেল যে এটা 26 কেএসআই আসছে, তখন কিন্তু এই ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে না, তখন হবে যে 26 কেএসআই এটা হইতে পারবে না, কারণ আমরা অ্যালাউয়েবলের চেয়ে বেশি কনসিডার করতে পারবো না, তখন এটা 24 কেএসআই হতো। এই জিনিসগুলা ছোট ছোট জিনিস মাথায় রাখবা। এটাকে অবশ্যই এফএস প্রাইমের এফএস এর থেকে ছোট হতে হবে, আর যদি বড় হয় তাহলে এফএস এর সমান ধরতে হবে। এটা হচ্ছে আদার কেস, এই কেসে না। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এফএস প্রাইম হচ্ছে আমাদের 18 কেএসএ। তো এখন আমরা ওই যে মোমেন্টের ইকুয়েশন দুইটা দেখছিলাম, যে এটা ধরো m2 এর একটা ইকুয়েশন আর একটা হচ্ছিল m2 আর একটা ইকুয়েশন। তাহলে একটা হচ্ছিল as2 * fs * d - d প্রাইম, এটা হচ্ছিল বটম বা টেনশন যে স্টিল আছে সেইটার স্ট্রেস দিয়ে সে কতটুকু মোমেন্ট ক্যারি করতে পারবে। এটা as2 আমরা জানি যে 2.01, একটু আগে বের করে আসলাম। আর এটা এফএস হলো 24, আর ডি মাইনাস ডি প্রাইম ওগুলো আমরা জানি 18 ফিট হচ্ছিল ডি, আর উপরের পাওয়ার হচ্ছিল 2.5। তো এটা যদি ক্যালকুলেট করো তুমি পাবা হচ্ছিল 62.3 কি ফিট। আর যদি উপরের যে রিইনফোর্সমেন্টটা আছে সেইটাকে যদি তুমি চিন্তা করো, সেটাতে এফএস প্রাইম পরিমাণ স্ট্রেস আসবে, যেটা আমরা অলরেডি 18.1 বের করলাম। তাহলে এটা হচ্ছে 18.1। এই স্ট্রেস দিয়ে সে যে মোমেন্ট নেবে সেটা হলো এফএস এএস প্রাইম ইন্টু এফএস প্রাইম ইন্টু হচ্ছে ডি মাইনাস ডি ডি প্রাইম। তো এখানেও তুমি যদি জাস্ট সিম্পল ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে 54 কি ফিটের মতো আসবে। তো আমাদের কথা ছিল যে এই দুইটা ভ্যালু থেকে আমরা যেটা মিনিমাম ভ্যালুটা, তার মানে 54 কি ফিট যখন আসবে তখন আসলে এই এফএসটা কি হবে 18 কেএসআই তে হয়ে যাবে। সো আমরা এর চেয়ে বেশি এখানে অ্যালাউ করব না আপাতত, তাহলে মিনিমামটা নিব। তার মানে এই দুইটা ভ্যালু থেকে 54 ভ্যালুটাকে আমরা সিলেক্ট করলাম হচ্ছিল যে এডিশনাল ভ্যালু কতটুকু মোমেন্ট সে নিতে পারছে, যেটাকে আমরা m2 বলতেছিলাম। তো এখন আমরা যদি ফাইনালি এই সেকশনটার টোটাল মোমেন্ট কাউন্ট করতে চাই তাহলে হবে এই যে আমরা আগে m1 বের করে আসছিলাম যে ব্যালেন্সড অবস্থায় সে কতটুকু মোমেন্ট নিবে, 95 যোগ এইখানে যে এডিশনাল রিইনফোর্সমেন্ট দিলাম সেটার জন্য সে 54.94 কি ফিট মোমেন্ট নিতে পারতেছে। তার মানে টোটাল মোমেন্ট হবে হচ্ছে এই দুইটার যোগফলের সমান, তার মানে 150 কি। এটাই হচ্ছিল তার মোমেন্ট ক্যাপাসিটি যদি এটাকে একটা ডাবলি রিইনফোর্সড হিসেবে কাজ করা হয়। আচ্ছা, এখন বলো তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় বা কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার। আমি জানি যে জিনিসটা বোঝাটা হয়তো বা অতটা ইজি না, আমি যত ইজি ভাবে বলতেছি। তোমাদের যেটা করতে হবে জিনিসটা পুরোটা দেখতে হবে, এবং আমি আগে ওই কথাটা হয়তো একবার বলছি যে এটা আসলে কাইন্ড অফ ম্যাথ ক্লাসের মতো না যে আমি খালি ম্যাথ করে যাচ্ছি একটার পর স্টেপ বাই স্টেপ। স্টেপ কিন্তু অনেক জায়গায় চেঞ্জ হতে পারে। আমি এইখানে যে প্রবলেম করতেছি তার রেসপেক্টে আমি কথা বলতেছি, আমি কিন্তু সাথে সাথে অন্য কোথাও চেঞ্জ হতে পারবে
ওগুলোও কিন্তু আলোচনা করতেছি। তো এটা একটা ম্যাথ ক্লাসের মতো জাস্ট খালি ফলো করলে কিন্তু হবে না, এই জিনিসটা মাথায় রেখো। তো তোমাদের নেক্সট ক্লাস যেদিন হবে, তোমরা সবাই, আমি ম্যাটেরিয়ালস অলরেডি আপলোড করে দিচ্ছি তোমাদের ক্লাসরুমে, তোমরা এই অ্যানালাইসিস পর্যন্ত ডাবলি রিইনফোর্স বিম পুরোটা দেখে আসবে। যদি কোনো প্রবলেম থাকে আমি তখন সলভ করে দিব, এবং আমি হচ্ছিল পরের যে ডিজাইন প্রবলেমটা আছে ডিজাইন প্রবলেমটায় ঢুকবো। আচ্ছা, এটাই হচ্ছিল মোটামুটি আজকে ক্লাসের কথা। আর আমার জাস্ট একটা কথা বলতে হবে, সেটা আমি